হারাধনের 10টি ছেলে ঘোরে পাড়াময়, একটি কোথা হারিয়ে গেল রইল বাকি নয়। হারাধনের 8টি ছেলে কাটতে গেল কাঠ, একটি কেটে দুখান হলো রইল বাকি 8। আমরা ছোটবেলায় কবিতাটা পড়েছিলাম না? ওই রকমই বিশ্বকাপ এখন ওই পর্যায়ে চলে এসেছে যে হারাধনের 48টি ছেলে ছিল, মানে 48টি দেশ ছিল, 40টি কোথা হারিয়ে গেল মানে বাদ পড়ে গেল, রইল বাকি 8। বিশ্বকাপ এখন একেবারে শেষাঙ্কে এসে দাঁড়িয়েছে, কোয়ার্টার ফাইনাল পর্যায়ে টিকে আছে 8টি দল। আর মাত্র 3টি ম্যাচ, যেই দল জিতবে সেই দলই বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বকাপের শুরু থেকেই আমরা ফেভারিট র্যাঙ্কিং করছি, প্রতিটি পর্যায়ে শেষ হবার পরও করেছি, গ্রুপ পর্ব শেষে, রাউন্ড অফ 32 শেষে, এখন রাউন্ড অফ 16 শেষে, কোয়ার্টার ফাইনালের আগেও তো আরেকটা ফেভারিট র্যাঙ্কিং করতেই হয়। এবং সেই জায়গাটা থেকে ওলট পালট তো কিছু থাকবেই, কেননা এই টপ 8 যে এইখানেই ওলট পালট আছে। অন্তত এখানে একটা দল আছে যারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে আসবে, সেইটা হয়তো বা কেউ ওইভাবে আমরা ভাবতে পারিনি। তাহলে এই যে 8টি দল টিকে আছে, তাদের মধ্যে যদি একটা ফেভারিট র্যাঙ্কিং করি এবং একই সঙ্গে তাদের পাতটাও সম্ভাব্য পাত একই সঙ্গে করছি, যেহেতু এখন আর অল্প কিছু ম্যাচ বাকি, এটা আলাদা করে করার কোনো আর মানে দেখছি না। সো সেই ক্ষেত্রে কেমন হবে এই ফেভারিট র্যাঙ্কিংয়ে? ধরেন আমাদের প্রতিটা ফেভারিট র্যাঙ্কিংয়ে যেটা ছিল, আপনাদেরও বড় আগ্রহের জায়গা ছিল, আপনার বড় আগ্রহের জায়গা ছিল যে আপনার ফেভারিট টিমটাকে কোন জায়গায় রেখেছে এবং সেইটা আপনার সঙ্গে কতটা মিলছে। আমি শিওর এখন একটা বড় অংশের সেই ফেভারিট টিমটা নেই বিশ্বকাপে, কেননা ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে, টিকে আছে আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনা কি 4 বছর আগে যে বিশ্বকাপটা জিতেছে সেটা ডিফেন্ড করতে পারবে? ফেভারিট র্যাঙ্কিংটাতে এখন তাদেরকে কোন জায়গায় রেখেছে? এখন পর্যন্ত যতগুলো ফেভারিট র্যাঙ্কিং হয়েছে, আর্জেন্টিনাকে 1 নম্বরে একবারও রাখিনি। এইবার এই পর্যায়ে এসে মিলিয়ে নিন আমার সঙ্গে আপনার ফেভারিট র্যাঙ্কিং। 8 দলের মধ্যে 8 নম্বরে আমি রাখছি সুইজারল্যান্ডকে। এটাই আসলে একটা চমক। সুইজারল্যান্ড যে এই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে আসবে সেইটা অনেকেই হয়তো আমরা ভাবতে পারিনি। গ্রুপটা তাদের সহজ ছিল, সেটা তারা পেরিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু নকআউট পর্বে সে আলজেরিয়ার বিপক্ষে 2-0 গোলের জয় রাউন্ড অফ 32-তে, সেটাও ঠিক আছে, কিন্তু রাউন্ড অফ 16-এ কলম্বিয়াকে হারাবে তারা, টাই ব্রেকারে তারা হারিয়ে দিয়েছে। ওইটা আমার কাছে হিউজ সারপ্রাইজ ছিল, কারণ কলম্বিয়া আসলে খুবই ভালো টিম। যাই হোক, তারা ওইটা পার হয়ে চলে এসেছে। এখন সুইজারল্যান্ড খেলবে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, লিওনেল মেসির আর্জেন্টিনা। গোয়িং ফরওয়ার্ড আমি আসলে আর দেখতে পাচ্ছি না যে তারা আরও একটা আপসেট ঘটিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে তারা চলে যাবে পরের রাউন্ডে, মানে সেমিফাইনালে। বাট স্টিল যদি তারা সেমিফাইনালে যায়, সেক্ষেত্রে হয়তো বা তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে। ইংল্যান্ড নরওয়ে কোয়ার্টার ফাইনালে বিজয়ী, আর সেইটাতে যদি তারা জিতে আরও একটা আপসেট ঘটায় ফাইনালে যদি যায়, সেক্ষেত্রে ফ্রান্স বা স্পেন, যাই হোক, সে ধরেন আমরা যে ফ্রান্সের মুখোমুখি তারা হবে। কিন্তু আমি আসলে দেখতে পাচ্ছি সুইজারল্যান্ড তারা এই পর্যন্ত এসেছে, সেটাই তারা ওভার অ্যাচিভার। কোয়ার্টার ফাইনালে আমি সুইজারল্যান্ডের বিদায়টা দেখছি আর্জেন্টিনার কাছে। 7 নম্বরে বেলজিয়াম। বেলজিয়ামকেও কিন্তু আমি সুইজারল্যান্ডের মতো এই ওয়ার্ল্ড কাপের যে এতগুলো ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম বিশ্বকাপের আগে, গ্রুপ পর্ব শেষে, রাউন্ড অফ 16-এর আগে, কোথাও কিন্তু আমি টপ 10-এ রাখিনি। কিন্তু এইবার তারা উঠে এসেছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, যেইখানটাতে তারা রাউন্ড অফ 32-তে ইনফ্যাক্ট সেনেগালের বিপক্ষে 3-2 গোলে জয় পেয়েছে। হিউজলি কন্ট্রোভার্সিয়াল উইন ছিল সেটা, নানান রিভারিং বিতর্ক টিতর্ক অনেক কিছুই ছিল। তারপরে গিয়ে তারা ইউএসএর বিপক্ষে 4-1 গোলে জিতেছে। সেইটা আবার সারপ্রাইজ এই অর্থে, কেননা ইউএসএ এই ওয়ার্ল্ড কাপে তারা যেভাবে খেলছিল হোস্ট কান্ট্রি হিসেবে, ভেবেছিলাম তারা এই ম্যাচটা, এই টাইটাতে তারা জিতবে। সেইখানে তারা এবার আর তাদের গোল্ডেন জেনারেশন নাই, কিন্তু সেই গোল্ডেন জেনারেশন কেভিন ডি ব্রুয়না ধরেন, রোমেলু লুকাকু ধরেন, তারা একটু একটু করে টিকে রয়েছে। এখন এই বেলজিয়াম স্পেনের সঙ্গে খেলবে কোয়ার্টার ফাইনাল। আমার ধারণা বেলজিয়ামের ঠিক আছে, হয়েছে তো পথ চলা অনেকখানি, এইখানটাতেই থেমে যাবে। কিন্তু যদি কোনো কারণে তারা স্পেনের বিপক্ষে জিততে পারে, সেই ক্ষেত্রে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলবে। যদি তারা সেইটাও জিতে, না ফ্রান্স মানে ফ্রান্স মরক্কোর বিজয়, যদি তারা সেইটাও জিততে পারে, সেই ক্ষেত্রে গিয়ে ফাইনালে ধরেন আর্জেন্টিনা বা ইংল্যান্ড, ধরেন আমি ধরছি আর্জেন্টিনার সঙ্গে খেলবে। কিন্তু আমি মনে করছি যে বেলজিয়ামের পথ চলাটা এই কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে এড়ে শেষ হয়ে যাবে। 6 নম্বরে মরক্কো। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট, এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট। আফ্রিকান দেশ হিসাবে পরপর 2টা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তারা উঠে গেল, প্রথম আফ্রিকান দেশ হিসাবে। ইনফ্যাক্ট সেই মরক্কো এইবারে গ্রুপ পর্বে ব্রাজিলের সাথে পড়েছিল, সেই গ্রুপে তারা রানার্স আপ হয়েছে কেবলমাত্র গোল ডিফারেন্সে। রাউন্ড অফ 32-তে তারা নেদারল্যান্ডসের বিপক্ষে টাই ব্রেকারে জিতেছে। কানাডার বিপক্ষে রাউন্ড অফ 16-এর ম্যাচটা তারা 3-0-তে জিতেছে, যদিও প্রথম অর্ধটা তারা মোটেই ভালো খেলেন, কিন্তু সেকেন্ড হাফে খুব ভালো খেলে 3 গোলের জয় নিয়ে ম্যাচ ছেড়েছে। বিশ্বকাপের আগের ফেভারিট র্যাঙ্কিংটাতে আমি মরক্কোকে 9 নম্বরে রেখেছিলাম। গ্রুপ পর্ব শেষের র্যাঙ্কিংটাকে তাকে টপ 10-এর বাইরে রেখে দিয়েছিলাম, রাখতে পারিনি। তারপরে রাউন্ড অফ 16-এর আগে তাদেরকে আবার 8 নম্বরে রেখেছিলাম, এখন তাদেরকে আমি 6 নম্বরে রাখছি। মরক্কো এখন এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটা খেলবে হচ্ছে গিয়ে ফ্রান্সের বিপক্ষে, যেইটা আসলে খুবই কঠিন। যদি তারা ফ্রান্সকে হারাতে পারে, গত ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলা কীর্তিত্ব পুনরাবৃত্তি করবে বটেই, ওয়ার্ল্ড কাপ জয়টাও তখন তাদের জন্য অসম্ভব হবে না, যেটা ইনফ্যাক্ট তাদের কোচ বলেছে যে লক্ষ্য। ফ্রান্সকে যদি হারাতে পারে, সেই ক্ষেত্রে ফাইনালে গিয়ে তারা হয়তো আর্জেন্টিনা বা ইংল্যান্ড, ধরলাম আমি আর্জেন্টিনার মুখোমুখি হবে। প্রথম আফ্রিকান দেশ হিসাবে কি বিশ্বকাপ মরক্কো জিতবে কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আসলে অতটা মনে করছি না, এবং আমার কাছে মনে হচ্ছে যে ফ্রান্সের কাছে হেরেই মরক্কোর ওয়ার্ল্ড কাপ অভিযানটা এবার কোয়ার্টার ফাইনালে শেষ হবে। তারপর তাদেরকে আমি 6 নম্বরে রাখছি। 5 নম্বরে নরওয়ে। ব্রাজিলকে হারানোর নরওয়ে, আর্লিং হাল্যান্ডের নরওয়ে। নরওয়ে এই ওয়ার্ল্ড কাপের ডার্ক হর্স হতে পারে, এইরকম একটা এক্সপেকটেশনের জায়গা কিন্তু ছিল, যেই কারণে বিশ্বকাপ শুরু হওয়ার আগে ফেভারিট র্যাঙ্কিংটাতেই আমি তাদেরকে 8 নম্বরে রেখেছিলাম।
তারপরে যে গ্রুপ পর্ব শেষের র্যাঙ্কিংটাতে 10-এ নিয়ে গিয়েছিলাম, রাউন্ড অফ 16-এর আগেও 10-এ তাদেরকে রেখেছি, কারণ আমার ধারণা ছিল যে ব্রাজিলের সঙ্গে তারা পারবে না। যেহেতু ব্রাজিলের সঙ্গে জিতে গেছে, এখন এই হালান্ডের নরওয়ের জন্য স্কাই ইজ দ্য লিমিট, তারা যে কোনো কিছুই করতে পারে। রাউন্ড অফ 32-তে আইভরি কোস্টের বিপক্ষে 2-1 গোলে তারা জিতেছে, এরপর ব্রাজিলের বিপক্ষে 2-1, দুইটা জয় পরপর। আর এখন তারা কোয়ার্টার ফাইনালে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ব্রাজিলকে যারা হারিয়েছে তারা তো ইংল্যান্ডকে হারাতেই পারে, অন্তত তাদের ওই এক্সপেকটেশন থাকবে, তাদের ওই কনফিডেন্সের জায়গাটা থাকবে। যদি তারা ইংল্যান্ডকে হারাতে পারে কোয়ার্টার ফাইনালে, সেই ক্ষেত্রে সেমিফাইনাল গিয়ে তারা আর্জেন্টিনার সঙ্গে খেলবে মোস্ট প্রবাবলি, এবং তারপরে গিয়ে ফাইনাল ধরেন ফ্রান্স বা স্পেন, ধরেন ফ্রান্সের সঙ্গেই খেলো। ফলে আর্লিং হ্যালান্ড এই ওয়ার্ল্ড কাপে তারা যেটা দেখিয়েছে, স্পেশালি ব্রাজিলের বিপক্ষে যে জয়, সেইটার কনফিডেন্স অতদূর পর্যন্ত চলে গেলেও তারা অবশ্যই যেতে পারে। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা অবশ্য তাদের জন্য খুব 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 টাফ, তিনটা ম্যাচই টাফ, সব দলের জন্যই টাফ। আমার মনে হচ্ছে যে নরওয়ে আসলে ওই যে ব্রাজিলের বিপক্ষে জিতেছে, ওইখানেই তাদের সর্বোচ্চটা লিমিট। ইংল্যান্ডের বিপক্ষে নরওয়ের জয়টা আমি দেখতে পাচ্ছি না, তাদের বিশ্বকাপটা আমি কোয়ার্টার ফাইনালে শেষ দেখতে পাচ্ছি। এবং টপ 4 ফিফা র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে টপ 4-এ যেই 4টা দেশ রয়েছে, সেই ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড, এই 4টা দলই কিন্তু কোয়ার্টার ফাইনালে আছে। এবং আমার টপ 4-এও ইনফ্যাক্ট এই 4টা দল শিরোপা জয়ের হিসাবে আছে, কেননা এই যে 8টা দল টিকে আছে, সেই 8টা দলের মধ্যে এই 4টা দলেরই বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে। এবং সেইখানটাতে ধরেন আর্জেন্টিনা 3বার বিশ্বকাপ জিতেছে, ফ্রান্স 2বার জিতেছে, স্পেন 1বার জিতেছে, ইংল্যান্ড 1বার জিতেছে। ফলে এই 4টার বাইরে অন্য কোনো দল শিরোপা জিতবে এবার আমি সেটা দেখতে পাচ্ছি না। আমি 4 নম্বরে রাখছি ইংল্যান্ডকে। যেই ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে ফেভারিট র্যাঙ্কিংটাতে আমি 5 নম্বরে রেখেছিলাম, গ্রুপ পর্ব শেষে 4 নম্বরে তুলে এনেছিলাম, রাউন্ড অফ 16-এর আগে তাদেরকে আমি 5 নম্বরে আবার নামিয়ে দিয়েছিলাম, এবং এখন এই মুহূর্তে তাদেরকে আমি 4 নম্বরে রাখছি। ইংল্যান্ড নকআউট পর্বে এসে রাউন্ড অফ 32-তে কঙ্গোর বিপক্ষে 2-1 গোলে জিতেছে, কিন্তু মেক্সিকোর বিপক্ষে 3-2 গোলের যে জয়টা, সেইটা এই ওয়ার্ল্ড কাপের বেস্ট ম্যাচ, দি বেস্ট ম্যাচ, এবং এটা ওয়ার্ল্ড কাপের অল টাইম ক্লাসিক ম্যাচের মর্যাদা পাবে। এখনও পাচ্ছে কিছুটা, কিন্তু আরও বেশি করে পাবে যদি ইংল্যান্ড বিশ্বকাপ জিততে পারে। তখন এই ম্যাচটা নিয়ে আরও অনেক বেশি চর্চাটা হবে। ইংল্যান্ডের এখন খেলতে হবে কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে, যেই নরওয়ে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে। ফলে ইংল্যান্ডের কাজটা তো সহজ না। আর ওই মেক্সিকোর বিপক্ষে হারানোর ম্যাচে যে হ্যাংওভারটা, ওইটা ফিজিক্যাল, মেন্টাল, এত কিছুর ভেতর দিয়ে তাদের যেতে হয়েছে। নরওয়ের বিপক্ষে ম্যাচটা মোটেই ইংল্যান্ডের সহজ হবে না। তারপর আমি এক্সপেক্ট করছি ইংল্যান্ড হ্যারিকেন জুটবেল, ইংল্যান্ড সেটা জিতবে। জিততে যদি পারে তাহলে তারা সেমিফাইনালে গিয়ে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে, এবং ওই ম্যাচটাও যদি জিততে পারে ফাইনালে গিয়ে তারা খেলবে ফ্রান্স বা স্পেনের বিপক্ষে, ধরেন ফ্রান্সের বিপক্ষে। ফলে ইংল্যান্ডের পক্ষে কিন্তু এখন আমার মনে হয় যে না, 1966-র পুনরাবৃত্তি, কামিং হোম, শিরোপাটা তারা আবারও নিয়ে গেলে যেতেও পারে। কোয়ার্টার ফাইনালটা আমি তাদের জয় দেখছি, সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ভেরি ভেরি টাফ। 3 নম্বরে আর্জেন্টিনা, যেই আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগের র্যাঙ্কিংটাতে আমি 3 নম্বরে রেখেছিলাম, গ্রুপ পর্ব শেষে 2 নম্বরে তুলে এনেছিলাম, রাউন্ড অফ 16-এর আগে আবার 3 নম্বরে নিয়ে গেছি, কিন্তু কোয়ার্টার ফাইনালের আগেও আবার 3 নম্বরেই তাদের রাখছি। আর্জেন্টিনা কিন্তু এই 2-3-এর মধ্যেই ঘোরাঘুরি করছে, এই জায়গাটাতেই তাদেরকে আমি রাখছি। তাদের ফিক্সারটা এবার সহজ, ভীষণ রকম সহজ, কিন্তু ম্যাচগুলো তাদের কঠিন হচ্ছে, ভীষণ রকম কঠিন। সহজ প্রশ্নে কঠিন সব উত্তর দিয়ে আর্জেন্টিনাকে পরীক্ষায় পাশ করতে হচ্ছে, স্পেশালি নকআউট পর্বে। কাবো ভের্দের বিপক্ষে 3-2 গোলে তারা জিতেছে এক্সট্রা টাইমে গিয়ে, ইজিপ্টের বিপক্ষে 3-2 গোলে জিতেছে 79 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থেকে, এবং তারপরে হিউজ কন্ট্রোভার্সি, রেফারি এই সেই সঙ্গে আর্জেন্টিনাকে ফিফা পক্ষপাতিত্ব করছে কিনা, অনেক কন্ট্রোভার্সি পেরিয়ে কিন্তু আর্জেন্টিনার সেই জয়টা। এখন তারা কোয়ার্টার ফাইনালে খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে, আরও একটা কাগজে কলমে ইজি ম্যাচ। ধরেন কলম্বিয়া যদি ওই সেট থেকে আসতো, জিততো, তাহলে আর্জেন্টিনার জন্য ম্যাচটা কঠিন হতো, কিন্তু সুইজারল্যান্ড তুলনামূলক সহজ বলে আমার কাছে মনে হচ্ছে। সেটা কাবো ভের্দে, ইজিপ্টও মনে হয়েছিল, ওইটাতে আর্জেন্টিনা ঘাম ছুটে গিয়েছে। আমি জানি না, আমার ধারণা সুইজারল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার আসলে অত কঠিন পরীক্ষা দিতে হবে না যদি তারা সেই ম্যাচটা জিততে পারে। সেই ক্ষেত্রে সেমিফাইনালে গিয়ে তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে প্রবাবলি, এবং সেই ম্যাচটা যদি তারা জিতে ফাইনালে গিয়ে তারা ফ্রান্স বা স্পেনের মুখোমুখি হবে। ধরেন ফ্রান্সের মুখোমুখি তারা হলো, তার মানে 2022-এর সেই পুনরাবৃত্তি। আর্জেন্টিনাকে আমি অন্ততপক্ষে ফাইনাল পর্যন্ত দেখছি। ফাইনালে গিয়ে তারা, ফাইনাল তো ফাইনালে, কিন্তু অ্যাটলিস্ট ফাইনাল পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আর্জেন্টিনা দেখছি। তাদেরকে আমি ফেভারিট র্যাঙ্কিংয়ে 3 নম্বরে রাখছি। এখন বাকি আছে টপ 2, ফ্রান্স এবং স্পেন। এই 2টা দলই তো বাকি, এই 2টা দলই থাকবে। এখানে একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন, যদিও যারা ফলো করেন তারা এটা জানেন। ফ্রান্স এবং স্পেন এই 2টা দল কিন্তু সেমিফাইনালে মুখোমুখি হবে যদি তারা কোয়ার্টার ফাইনাল জিততে পারে, কিন্তু তার মানে 2টা দলের একটা দল শিওরলি সেমিফাইনাল থেকে বাদ হয়ে যাবে, ফাইনালে তার 2টা দল উঠবে না। তারপরও আমি এই 2টাকে টপ 2-তে রেখেছি। কেন টপ 2-তে রেখেছি? কারণ আমার যেটা মানে প্রেডিকশন, সেটা হচ্ছে এই সাইড থেকে যেই দলটা উঠবে, ফ্রান্স হোক স্পেন হোক, সেই দলটাই শিরোপা জয়ের জন্য 1 নম্বর ফেভারিট থাকবে। সো যদি ফ্রান্স উঠে, ফ্রান্স 1 নম্বর, স্পেন উঠলে স্পেন 1 নম্বর, এই সাইড থেকে যারা উঠবে, দুইটাই তো উঠবে না, একটা উঠবে। কিন্তু যেহেতু আমি এই সাইডটাকেই ফেভারিট ধরছি, সেই কারণে আমি তাদেরকে টপ 2-তে রেখেছি। আর্জেন্টিনা ইংল্যান্ড সম্ভাব্য 2 যে আরেক সেমিফাইনালিস্টের মুখোমুখি, ওই সাইড থেকে তো আরেকটা দল সে ফাইনালে উঠবে, কিন্তু আমার কাছে মনে হয় যে ওই দলের শিরোপা জয়ের সম্ভাবনাটা তুলনামূলক কম, সেই জন্য তাদেরকে আমি 3-4-এ রেখেছি। ফ্রান্স আর ইংল্যান্ডকে টপ 2-তে রাখার এটাই হচ্ছে কি ব্যাখ্যা। তাহলে কে 1 নম্বর, কে 2 নম্বর? 2 নম্বরে স্পেন, যাদেরকে আমি বিশ্বকাপ শুরু হওয়ার আগের ফেভারিট র্যাঙ্কিংও 2 নম্বরে রেখেছিলাম, গ্রুপ পর্ব শেষে 3 নম্বরে নামিয়ে দিয়েছিলাম।
কিন্তু রাউন্ড অফ 32 খেলার পরে তাদেরকে আবার আমি 2 নম্বরে তুলে এনেছি। মোটামুটি ওই একই জায়গাতে 2-3 মধ্যেই আর্জেন্টিনার মধ্যেই ঘোরাঘুরি আসলে স্পেন করছে, যারা গ্রুপ পর্ব শেষে নকআউটের শুরুতে অস্ট্রিয়ার বিপক্ষে 3-0 গোলে জিতেছে, পর্তুগালের বিপক্ষে তারা 1-0 জিতেছে রাউন্ড অফ 16 ম্যাচ। ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপটা শেষ করে দিয়েছে স্পেন শেষ সময়ের করা গোলে। খুব যে কনভিন্সিং পারফরমেন্স তা না, কিন্তু এইরকম বিগ ম্যাচে যেরকম পারফরমেন্স হওয়া দরকার সেই পারফরমেন্স দিয়ে স্পেন উঠে গেছে এই কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে বেলজিয়ামের বিপক্ষে। ইউরোপিয়ান পাওয়ার হাউস, নিঃসন্দেহে এক্সাইটিং ম্যাচ হবে, কিন্তু আমি স্পেনকে এই জায়গাটাতে বিজয়ী দেখছি। যদি তারা ওই ম্যাচ জেতে সেই ক্ষেত্রে সেমিফাইনালে গিয়ে প্রবাবলি তারা ফ্রান্সের মুখোমুখি হবে। ফ্রান্স যে অন্য ম্যাচটা মরক্কোর বিপক্ষে জিতলে, আর যদি সেইটাও তারা স্পেন জিতে সেই ক্ষেত্রে ফাইনালে তারা আর্জেন্টিনা বা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আমার ধারণা বা প্রেডিকশন থেকে আর্জেন্টিনায় ওই জায়গাটাতে আরেক ফাইনালিস্ট হবে, যেহেতু তাদেরকে আমি ইংল্যান্ডের আগে রেখেছি। তারপরে গিয়ে ফাইনালে যা হওয়ার সেটা তো ওয়ান অফ ম্যাচ। স্পেন কি আসলে 2010-এর পুনরাবৃত্তি করতে পারবে কিনা দেখা যাক। তবে আমার প্রেডিকশন র্যাঙ্কিং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি স্পেনকে আসলে সেমিফাইনাল পর্যন্ত দেখছি, যেই কারণে তাদেরকে আমি 2 নম্বরে রেখেছি। এবং 1 নম্বরে ফ্রান্স। এই একটা জায়গায় কিন্তু আমার ফেভারিট র্যাঙ্কিংয়ের কোনো পরিবর্তন হয় নাই। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে ফ্রান্স 1 নম্বরে ছিল, গ্রুপ পর্ব শেষে ফ্রান্স 1 নম্বরে, রাউন্ড অফ 32 শেষেও ফ্রান্স 1 নম্বরে, এখন রাউন্ড অফ 16 শেষেও ফ্রান্স 1 নম্বরে। আমি মনে করি যে এই ফ্রান্স টিমটা টু গুড যাদেরকে 1 নম্বরের বাইরে না রাখার জন্য, এবং এখন পর্যন্ত তারা সেরকম খেলাও খেলছে। ধরেন নকআউট পর্বে শুরুতে সুইডেনের বিপক্ষে 3-0 গোলের জয়ে ফ্রান্সের আমরা তাদের সোয়েগারটা দেখেছি, তারা কি মানে এক্সপান্সিভ ফুটবল খেলেছে, কি এন্টারটেইনিং ফুটবল খেলেছে। কিন্তু একই সঙ্গে আবার প্যারাগুয়ের বিপক্ষে রাউন্ড অফ 32-16 যে ম্যাচটা, সেই ম্যাচটাতে তাদের রেজাল্ট বের করা দরকার ছিল, ভীষণ ফিজিক্যাল প্যারাগুয়ের বিপক্ষে। সেইখানে কিন্তু তারা ঠিকই ওই রেজাল্টটা বের করে এনেছে, 1-0 গোলে জিতেছে। এখন ফ্রান্সের নেক্সট স্টপেজ হচ্ছে গিয়ে মরক্কো। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে খেলবে। গত বিশ্বকাপের সেমিফাইনালে এই ফ্রান্স মরক্কো মুখোমুখি ছিল, যেখানে ফ্রান্স 2-0 জিতেছিল। এইবারও আমি তাদেরকে ব্যাক করছি, ফ্রান্স জিতবে। তো আমার প্রেডিকশন তাই। তারপরে সেটা জিতলে সেমিফাইনালে গিয়ে স্পেনের মুখোমুখি হবে তারা, প্রবাবলি স্পেন বেলজিয়াম ম্যাচের বিজয়। আমি স্পেনকে ধরছি ওই জায়গায় বিজয়ী হবে, এবং ফ্রান্স আর স্পেন ফাইনালের আগে ফাইনাল। আমি বলছি যে এই দুইটা দলকে আমি র্যাঙ্কিং 1 নম্বর 2 নম্বরে রেখেছি, তার মানে যেই দলটাই জিতবে সেই দলটাই শিরোপার সবচেয়ে বড় দাবিদার। সো আমি এখনও ব্যাক করছি ফ্রান্সকে সেই জায়গাটাতে। ইন দ্যাট কেস ফাইনালে গিয়ে তারা হয়তো আর্জেন্টিনা বা ইংল্যান্ডের মুখোমুখি হবে, এবং আমার ধারণা ওই সেট থেকে আর্জেন্টিনা ফাইনাল উঠবে। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা গত বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তিটা দেখতে পাচ্ছি। আর যেহেতু 1 নম্বরে আমি ফ্রান্সকে রেখেছি, তার মানে গত বিশ্বকাপের যে ফাইনালের রেজাল্ট, যেখানে আর্জেন্টিনা জিতেছিল ফ্রান্সের বিপক্ষে, এইখানটাতে আমি দেখছি রিভার্স রেজাল্ট। ফ্রান্সকে আমি ব্যাক করছি যে তারা ওয়ার্ল্ড কাপ তৃতীয়বারের মতো জিতবে। 1998-এর পরে, 2018-এর পরে থার্ড ওয়ার্ল্ড কাপ তারা জিতবে আর্জেন্টিনার সঙ্গে। আর্জেন্টিনার যে 3টা ওয়ার্ল্ড কাপ সেটা তারা টাই করবে বলেই আমার কাছে মনে হচ্ছে। তাহলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে নট আউট মানে যে ফেভারিট র্যাঙ্কিং শিরোপা জয়ের জন্য, সেইটা এইরকম: 1 নম্বর ফ্রান্স, 2 নম্বর স্পেন, 3 নম্বর আর্জেন্টিনা, 4 নম্বর ইংল্যান্ড, 5 নম্বর নরওয়ে, 6 নম্বর মরক্কো, 7 নম্বর বেলজিয়াম এবং 8 নম্বর সুইজারল্যান্ড। আপনার ফেভারিট র্যাঙ্কিংটাও কি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম রয়েছে, নাকি আপনার ফেভারিট র্যাঙ্কিং একটু অন্যরকম? আর আমি যেই পাথগুলো বললাম, আপনার কাছে কি ওইটা মনে হয় কিনা? যেমন আমার পুরো পাথের যদি আমি হিসাবটা বলি, তাহলে ফ্রান্স এবং মরক্কো যে কোয়ার্টার ফাইনালটা হবে সেইখানটাতে আমি ফ্রান্সকে বিজয়ী দেখছি। এই সাইড থেকে স্পেন আর বেলজিয়ামের যে কোয়ার্টার ফাইনালটা হবে সেইখানটাতে আমি স্পেনকে বিজয়ী দেখছি। আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচের মধ্যে আমি আর্জেন্টিনাকে বিজয়ী দেখছি। ইংল্যান্ড নরওয়ে ম্যাচের মধ্যে আমি ইংল্যান্ডকে বিজয়ী দেখছি। এরপরে সেমিফাইনালে গিয়ে ফ্রান্স এবং স্পেন সেমিফাইনালে বিজয়ী আমি দেখছি ফ্রান্সকে। আর্জেন্টিনা ইংল্যান্ডের সেমিফাইনালে বিজয়ী দেখছি আমি আর্জেন্টিনাকে। তার মানে ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা ফাইনাল দেখছি, এবং সেই ফাইনালে আমি বিজয়ী দেখছি ফ্রান্সকে। নট আউট মানে ফেভারিট র্যাঙ্কিং এবং যে পাথওয়ে, সেইটা আপনার সঙ্গে কতটা মিলল